সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা নিয়ে শুরু করছি। তো সকাল সকাল আগে চাটা বানিয়ে নিচ্ছি। তো চা বানাতে গিয়ে আমার বাসি কাজ করতে করতেই আমার জলের পিপাসা পেয়ে যায়। তো আগে জল খেয়ে নিচ্ছি, জল খেয়ে নিয়ে চাটা বানিয়ে দেব। তো আজকে কোচবিহার যাওয়ার একটা প্ল্যান আছে। তো তবুও ভাবছি যে একটুখানি বারান্দাটাকে পরিষ্কার করে নেব। এই জন্য তাড়াহুড়ো করে চা করছি। চা করে দিয়ে আমি বারান্দাটাকে পরিষ্কার করবো, কেননা বারান্দার মধ্যে অনেক সিমেন্টের বস্তা এনে রাখা হয়েছিল, মার ঘরের জিনিসগুলো রাখা হয়েছিল। তো সকাল সকাল আমি মার ঘরের বিছানাটা মিস্ত্রি ভাগ্নার সঙ্গে ঢুকিয়ে দেবো, আর আমি ওটা পরিষ্কার করবো। কেননা উঠোনের ধুলোটা বারান্দায় আসছে আর বারান্দার ধুলোটা ঘরে আসছে, যতবার মুছছি না কেন ওই একই পরিস্থিতি। তো যাই হোক, এই জন্য সকাল সকাল আগে এটাই ধুয়ে নেব। মা বলছিল যে সব মেকআপ দিতে পারবে তো, তেমন দেখা যাবে। তো ফটাফট আগে বারান্দার জিনিসগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বারান্দাটাকে তো ধোবই। তো প্রিয়াদের গাড়িটা নিয়েই একটা কথা আর কি, গাড়িটা রাখার জায়গা। মোটামুটি সবাই জানে যে প্রিয়াদের বাড়িটা লাস্টের দিকে, ওদের গাড়িটা ওদের বাড়ি অবধি যায় না। তো এক সময় আমি বলতাম যে গাড়িটাকে এমন একটা জায়গায় রাখ যাতে ঝড় বৃষ্টিতে গাড়িটা এই যে বাইরে থাকে কালারটা খারাপ হয়ে যায়। তো বলছিলাম, তো ওটা তো ও ভেবে রেখেছিল। তো যাই হোক না কেন, আমারও খারাপ লাগে, বাড়িটি তো একজনের গাড়ি। এই জন্যই আমি কথাটা বলেছিলাম যে এমন একটা জায়গায় গাড়িটা রাখবি যাতে উপরে নোংরা না পড়ে, বা কাবার লাগিয়ে রাখ, এরকম একটা ব্যাপার আর কি। তো একদিন প্রিয়া আমাকে বলেছিল যে দিদিভাই, তোদের তো ওই জায়গাটা অনেকটা খালি, তো আমাদের গাড়ি রাখার জন্য ওখানে একটা টিন দিয়ে দেই। তো আমি প্রিয়াকে বলেছিলাম যে দেখ প্রিয়া, আমি তো বাড়ির বউ ঠিকই, কিন্তু সব কিছু তো মার। তো আমাকে বলার আগে তুমি আমাকে বলার থেকে মাকে বললে সব থেকে ভালো, কেননা সব কিছুই তো মারা, জমি জমা যা আছে আর কি। মা তো এখনও আমাদেরকে, আমরা হুট করে একটা মার উপর দিয়ে ডিসিশন নিতে পারি না। তো বলে কি, হ্যাঁ জেঠিমাকে তো অবশ্যই বলবো, তো তোকে আর কি বলবো। তো যাই হোক, তো বললো মাকে, জেঠিমাকে বলবে। তো এই কথাগুলো আজকে এই কারণেই বলছি, এই কথাগুলো না আমি ইউটিউব জগতে আসার অনেক আগে হয়ে গেছে। তো অনেকের ধারণা যে আমি আমার স্বার্থে আমি প্রিয়াকে গাড়ি রাখার জায়গা দিচ্ছি। তো এই ধারণাটা না সম্পূর্ণই ভুল। কেননা আমি আজকে না কালকে 10 বছর থেকে আমি প্রিয়ার বাড়িতে যাই। যখন প্রিয়ার এই বাড়িতে কাঁচা বাড়িতে ছিল, যখন প্রিয়া প্রথম ইউটিউব জগতে আসে, তখন থেকেই যাই। প্রথম থেকেই আমি ওর পাশে ছিলাম, থাকবো, আর যতদিন বেঁচে আছি আশা করি থাকবো। তো যাই হোক না কেন, এই গাড়ি রাখার জায়গাটা নিয়ে অনেকেই আমাকে যে স্বার্থলোভী বলছে না, বলুক, আমি মাথা পেতে নেব। কেননা আমি তো জানি দীপিকা কখনো স্বার্থে চলে না, স্বার্থের জন্য কোনো কিছু করে না। তারা যারা এই কথাগুলো নিয়ে ভাবছে তাদেরকেও আমি ভালোবাসবো, আর যারা যারা ভাবছে না তাদেরকেও ভালোবাসবো। কেননা মানুষের ধর্মই হচ্ছে ভালোবাসা। ভালোবাসলে যত কিছুই হোক না কেন সব কিছু একদিন না একদিন গড়ে যাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেউ যদি আমার উপর রেগে কোনো কিছু করে বা এসে রাগ করে আমাকে কিছু বলেও যায় না মুখের উপর, তাকেও যদি আমি মায়া ভরা মুখ নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে কাছে টেনে নেই না, আমি জানি তারাও আমাকে একদিন না একদিন ভালোবাসবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমার একদম ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এটা জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে একটু সার্ফ মিশিয়ে সার্ফের জল দিয়ে ধুয়ে নেব, কেননা এমনি ধুলে হবে না মনে হচ্ছে, এতটা সিমেন্টের ধুলো। তো তার মাঝখানে আবার একটা গন্ডগোল, মোটরটা নষ্ট হয়ে গেছে, মোটরের জল বেরোচ্ছে না, বালতিতে করে জল নিয়ে এসে ধুতে হবে। ছেলের যে কত ধরনের জুতো বলার মতো নয়, কিন্তু সব কিছু শুধু ঢিল দিয়ে
উঠোনে রাখছি, পরে ওগুলো আবার যখন ঝাড় দিব তখন পরিষ্কার করে নেব। তো এখন জল নিয়ে আসতে হবে, এই জন্য জল নিয়ে আসার আগে ভাবলাম যে ওই কর্নারে ওখানে জুতোগুলো আগে সাজিয়ে রাখি। ওটা অনেক দিনই বানানো হয়েছে কিন্তু ইউজ করা হয়নি কখনো। এই বালতিতে যে কত ধরনের ব্রেক রাখা আছে বলার মতো নয়। আগের দিনের ব্রেক, এখনকার ব্রেক, মানে সব জমিয়ে রাখা হয় ওখানে। তো যাই হোক, জলটা নিয়ে আসতে হবে। জল নিয়ে এসে জল ঢালবো। এদিকে আবার দেখো আবার সিমেন্টের করছে। তো আমাকে বলছে যে সিমেন্ট দিচ্ছি, আবার সিমেন্টের ধুলোগুলো ধুয়েও কোনো লাভ হবে না মামি। তো না, তুই সিমেন্টের কাজ করতেই থাক, আমি ধুবই। মানে এত বিশ্রী লাগছে ব্যাপারটা, এই জন্যই আমি একদম জল ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছি সম্পূর্ণ বারান্দাটা। ইটগুলোকে বাইরে ফেলে দিচ্ছি, কেননা এই ইটগুলো লাগতেও পারে কাজে ওদের, পরে আবার নালে ওরা এই সিমেন্টের হাত দিয়ে ধরবে, বারান্দায় উঠবে, উঠে এসে নিয়ে যাবে। এই জন্য ভালো করে ইটগুলো আগে বের করে দিলাম। ইটগুলো বের করে দিয়ে তারপর আমি জল ঢেলে দিচ্ছি। তো যাই হোক, বারান্দাটা পরিষ্কার করে নেই আগে, তারপর স্নান করব, স্নান করে রান্না বসাবো। তো এই জন্য তাড়াতাড়ি করছি একদম। জল তো দিতেই আছি, কিন্তু ভাবছি না যে জলটা যে কল পাম্প দিয়ে আনতে হবে। অ্যাকচুয়ালি মোটর ব্যবহার করতে করতে কল আর পাম্প দিয়ে কোনো কিছু করতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, জানি না অন্য কারো কী হয় ব্যাপারটা। মানে মোটর লাগানো থাকলে না কলটা এরকম একটা অবস্থা হয়ে যায়, পরে শক্ত হয়ে যায়, কেন জানি জল বেরোতেই যায় না। এই জন্য মোটর নষ্ট হয়ে গেলে খুব একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যায় আমার। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে আমার ব্লগ এত মানে ভালোবেসে দেখো না, আমার খুব ভালো লাগে। কারণ খুব কম সময়ের মধ্যেই হয়তো বা আমার মনিটাইজটা অন হয়ে যাবে। অর্ধেক কাজ হয়েও গেছে মনিটাইজেশনের। এর আগের ভিডিওতে বলেছিলাম, তো টেকনিক্যাল বিষয় তো একটু সময় লাগছে আর কি, মানে অল্প অল্প করে এগোচ্ছে কাজটা। তো যাই হোক, মোটামুটি আমার বারান্দা ধোয়া শেষ। কাজটাকে শেষ করে দিয়েই বেরিয়ে পড়বো স্নানের জন্য। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো ছেলে সকাল থেকে পড়া শেষ করে ও একদম এদিকে একবার জুয়ের বাড়িতে যাচ্ছে, এদিকে একবার মাহির বাড়িতে যাচ্ছে। আমি যদি ওর সঙ্গে না বসি তাহলে ওর পড়াশোনা এরকম করে ফেলে। আবার যদি আমি বসি, ও 2 ঘন্টা কেন 4 ঘন্টাও আমাকে সময় দেবে, ও পড়বে। বাচ্চা মানুষ তো, আমি এতটা চাপ দেই না, কারণ একটু ব্রেনটে চাপ নেওয়ারও একটা বিষয় থাকে না। এদিকে দেখো কাজ করতে করতেই এদিকে ওর স্কুলের সময় হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি, বই খাতা রেডি করে দিচ্ছি। কিন্তু ওর মন খারাপ, দেখো ওইদিকে ঘুরে বসে আছে, কান্নাকাটি করছে, ও একা একা স্কুলে যাবে না। আগে তো তুমি যেতে, এখন যাও না, মানে একটা মন ভারী একটা অবস্থা আর কি। যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাবো। দেখো কান্না করছে যে ও স্কুলে যাবে না একা একা, এই জন্যই কান্না করছে। তো আমি এখানে ওকে বুঝে যাচ্ছি ঠিকই, কিন্তু ওর যে কোথায় কী সমস্যা হচ্ছে আমি ঠিক ধরতেও পারছি না। মানে ওর একা যেতে ভালো লাগে না, ছোটোবেলার থেকে ও আমার সঙ্গে গিয়ে একটা অভ্যস্ত, তো এই কারণে ওর একা যেতে ভালো লাগে না। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি এবং ওকে সমস্ত কিছু করে দিচ্ছি যাতে ওর মন খারাপ না হয়। আবার স্কুলে গেলে ভুলে যাবে কিন্তু আবার বন্ধু বান্ধবের দেখা হলে। তো যাই হোক, স্নান সেরে রান্নাঘরে চলে আসলাম। এসেই ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ডিম বসিয়ে দিয়েছি, কারণ মা তো আমিষ রান্না করে না, এর আগেই বলেছি। তো ডিমের কারি করবো আর ডাল করবো, কোচবিহারে যাবো, এই জন্য খুব তাড়াহুড়ো গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেছে। এদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়টা আমি প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এত মানে কোথাও গেলে একটা তাড়াহুড়ো ব্যাপার। ডিম সিদ্ধ হয়েই গেছে, পাঁপড়টাকে ঢুকিয়ে নিয়ে রেখে আবার আলাদা আলাদা করে রাখছি, কেননা সুবিধা হবে আর কি। এদিকে দেখো ডিমের কারিটা হয়ে গেল। তোমাদের সঙ্গে রান্নাটা সেভাবে শেয়ার করা হলো না, কারণ বললামই এক জায়গায় কোচবিহারে যাব। তো
তো আমি আমার রান্না করছি আর মানে ভাগ্নাটাকে বলছি, মা তো হাতাবে না, তুই কি করে ডিমের কারি খাবি, আর কি করছিলাম আর কি। তো বলছে মামি আমাদের জন্য আলাদা করে রেখে যাবা, আমরা ওই বাটিটা শুদ্ধ নিয়ে খেয়ে নেব। তা ওই জন্য আবার আমি রান্না করে ওদের জন্য আলাদা করে রেখে যাব বলছিলাম। তো দেখো ফাইনালি ডিমের কারিটা হয়ে গেল, জানি না কীরকম হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো আমরা একদম রেডি, কুচবিহারে যাবো এখন। দেখি কাজটা কতটা কমপ্লিট করতে পারি, আজকে যদি কমপ্লিট হয়ে যায় খুব ভালো হয়, রোজ রোজ যেতে ইচ্ছে করে না। তো কুচবিহারে যাই, দেখা হবে পরে। দেখো আমাদের কাজ থেকে আমরা খেতে আসলাম শ্রীকৃষ্ণ ভান্ডারে, প্রচন্ড ভিড়, একদম প্রচন্ড ভিড়। দেখো দোকানের কি অবস্থা। তো এবার দেখো বাড়ি ফিরছি, ফেরার পথে সূর্যটা ঢলে আসছে, মানে কোচবিহারটাকে খুব সুন্দর লাগছিল, এই জন্যই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নেই। বিশেষত এই গেটটা আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি বলছিলাম যে গাড়িটা একটু স্লো চালাও। এই গেটটা এই সময়টা আর কি গেটটাকে খুব সুন্দর লাগছে, দেখো আমার ভালো লাগছে আর কি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানে এই গেটটা খুব সুন্দর, তার মধ্যে সূর্য অস্ত যাওয়ার সময় এই গেটটাকে আরও দারুণ লাগছে, একদম অপূর্ব। তো দেখো আমরা কুচবিহার থেকে মাত্রই চলে আসলাম, একদম চোখ মুখ সব শুকিয়ে গেছে। চলে আসলাম, একদম সেই খারাপ লাগতেছে, কিন্তু টিউশনটা পড়াতেই হবে, এর আগের দিনও বাদ দিয়ে দিয়েছিলাম টিউশনটা, এই জন্য আজকে পড়াইতেই হবে ওদেরকে। দেখি একটু চাল, যাই হোক যে কাজটার জন্য দুদিন থেকে দৌড়াচ্ছি, একদম এত প্রথম দিন গিয়ে ঘুরে আসলাম, হলো না, তো তারপরে মেলায় ঘুরে আসলাম, আজ ফাইনালি কাজটা শেষ হলো। দেখো বন্ধুরা তোমরা চেনো ছাত্রগুলোকে, শেফালিদির মেয়ে, আমি কুচবিহারে গিয়েছিলাম, ওদেরকে আমি পড়াই, তো লেট হয়ে গেছিলো, আমি বললাম সন্ধ্যাবেলায় পড়াবো, সন্ধ্যা হলেও পড়াবো, কেননা পরীক্ষা চলে আসছে, এই জন্য দুই মেয়ে দুইখানে বসছে। আর এই দিকে দেখো আমার যে দুষ্টু বাচ্চা এখানে বসছে, আর সবগুলোকে একখানে বিছানায় তোলা যায় না, এটা দিয়ে ঠান্ডা ওঠে না, এটা পাটি তো আসলে মাদুর আছে, মাদুরটা এখনো বেরই করা হয়নি, এই যে বাড়ির কাজ চলছে না, একদম উঠানের ধুলোগুলো সম্পূর্ণ ঘরে আসে, কতবার ঝাঁক দেই কতবার মুছি, কিন্তু ঘরটা কেমন ধুলো ধুলো। আর ওই মাদুরটা তো আমি ধুয়ে রেখেছি, তো ওইটা যদি এখন পারি তাহলে আবার ওইটা ধুলো ধুলো হয়ে যাবে, তারপর ঠান্ডাটাও এতটা পড়ে নেই, তার জন্য ভাবতেছি কয়েকদিন পরে বের করবো। আজকে মিস্ত্রি দাদার কাজ শেষ হয়ে গেল। খোলো খোলো খোলো, খোলা আছে, এই তো রাত্রিবেলাই ঘুরি আমরা, সময় নাই, সময়ের খুব অভাব। এখন কি পছন্দ হয়েছে দেখো, এখন জেম্মার বাড়িতে আসলা, এটা কি কিনছিলা? হ্যাঁ কুচবিহারে কিনলাম মেলাতে, হ্যাঁ দারুণ হয়েছে তো, 120 টাকা দারুণ ঝেড়ে ওইটা কিনছি, এই যে নিচে সবার নিচে ওইটা কেনা হচ্ছে, এর থেকে বড় ছিল না গাছটা, হ্যাঁ এর থেকে বড় ছিল না, না ওইটা ওইটুকুই, এটা বড় তো, এটা দুবাস করা আছে, না না এইটা, না এইটা বড়, কেন আমার ঘরেরটা তো অনেক বড়, ওটা আর সুপার নিচের না, এটা তো ইয়া, এই যে এটি নিচে, তারপরে ওখানে আবার কড়াই এসে ননস্টিকটা। যাই হোক দিদিরা অনেক দিনই গিয়েছিল মেলাতে, তো আমার আসার সময় হয়নি, তো এই জন্যই আমি জিনিসগুলো দেখতে আসলাম, দেখে খুব ভালো লাগলো। যে গিফটটা দিয়েছিলাম ওই গিফটটা ও রেডি করে নিয়ে আসছে, এই জন্য ও আমাকে বলছে কাকিমণি, কমেন্টেই বলছিল, তো আমি ভাবছিলাম যে আসবো, কুচবিহার থেকে আসতে লেট হয়ে গেল, তখন তো টিউশন পড়ালাম, টিউশন ছুটি দিয়ে হলেও ওর তো মনটা রাখতে লাগবে না, এই জন্যই আসলাম। এই দেখো ও একদম আমাদের সবাইকে তুলে রাখছে এটার মধ্যে। তো যাই হোক সবকিছু দেখে নিচ্ছিলাম, দিদির বাড়িতে আসলে আমার সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা একটা অভ্যাস, আর দিদি আবার সুন্দর করে দেখাচ্ছে, দেখো মনসাই ট্রিটা, মানে আমার অ্যাকচুয়ালি ভাস্তার পছন্দই খুব সুন্দর, ওর সব কিছুই আমার ভালো লাগে,
ছোটোর থেকেই ভালো লাগে। এই জন্য আবার হাতিয়ে হাতিয়ে দেখছিলাম, নানান ধরনের কথা বলছিলাম। কথা শেষ করে এবার যাব রান্নাঘরের দিকে, কারণ অনেক দিন পর যাই তো আমি, গেলে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। তো এই রান্নাঘরে এসে দেখলাম ননস্টিকের একটা কড়াই নিয়েছে, খুব সুন্দর, ভিতরটা একদম ইসের মতো, কী বলবো এটা বুঝতে পারছি না, তোমরা কমেন্টে জানিও কিসের মতো। তো যাই হোক, আবার নিয়েছে এই যে আলু ইসে করার জন্য একটা জিনিস, আর এই যে ফল রাখার ঝুড়ি, সব কটাই খুব সুন্দর হয়েছে, ছোট ছোট জিনিস কিন্তু সংসারী জিনিস। সংসারী একজন মহিলা মেলাতে যাই সংসারী জিনিস কেনার জন্য, আমার মনে হয়, আমার তো তাই রে। আর এইটা তো আমার খুব ভালো লাগে, এটা আমার ঠাকুমার ছিল। তো যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না। শুভরাত্রি, ভালো থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।